স্বরবর্ণ বা স্বরধ্বনির আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আমাদের স্বরবর্ণ বা স্বরধ্বনি। এখানে আপনাদের প্রথমে বলি যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ হয় সেটাকে স্বরবর্ণ বলে, যেটা আপনার প্লে নার্সারি থেকে। তো এখন দেখেন এখানে আমাদের প্রথমত স্বরবর্ণগুলো আমরা লিখেছি অ, আ, ই, উ, হ্রস্ব ই, হ্রস্ব, ঠিক আছে, দীর্ঘ ই, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, ঠিক আছে। তো এখন এই বর্ণগুলো যেহেতু আমরা লিখেছি, এখন আমরা প্রথমত স্বরধ্বনি বা স্বরবর্ণকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে ভাগ করা হয়? তিনটি ভাগে ভাগ করা হয়। এখন স্বরবর্ণ বা স্বরধ্বনিকে যেহেতু তিনটি ভাগে ভাগ করা হয়, এই তিনটি ভাগ কি কি? এই তিনটি ভাগ হচ্ছে একটা মাত্রাগত, একটি উচ্চারণগত এবং একটি কি গঠনগত দিক থেকে ভাগ করা হয়। স্বরবর্ণ স্বরধ্বনি বা কে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করি, মাত্রাগত, উচ্চারণগত, গঠনগত। এখন মাত্রাগত স্বরধ্বনি কোনগুলো, উচ্চারণগত স্বরধ্বনি কত প্রকার, আর গঠনগত স্বরধ্বনি কত প্রকার, এই বিষয়টা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো মাত্রাগত স্বরধ্বনি, এখন মাত্রা কি? ওই যে বর্ণের উপরে যে দাগটা থাকে সেটাকেই কি বলে? সহজ ভাষায় মাত্রা বলে। সংজ্ঞাহীনভাবে যদি বলতে চাই বা বোঝাতে চাই সেটাকেই কি বলা হয়? যে বর্ণের উপরে যেটা মাত্রা থাকে। তো এখন মাত্রাগত স্বরধ্বনি হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এখন আমরা কিন্তু এখানে দেখেই বলতে পারি যে পূর্ণমাত্রার স্বরধ্বনি কয়টা। এখন পূর্ণমাত্রা স্বরধ্বনি কয়টা যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে দেখেন এই যে অ এর উপরে পূর্ণমাত্রা রয়েছে, আই এর উপরে পূর্ণমাত্রা রয়েছে, ই এর উপরে পূর্ণমাত্রা রয়েছে, তারপরে হচ্ছে কি যে দীর্ঘ এর উপরেও রয়েছে, হ্রস্ব দীর্ঘর উপরেও পূর্ণমাত্রা রয়েছে। তাহলে আমাদের কয়টা হচ্ছে? 1 2 3 4, চারটা বর্ণে স্বরবর্ণের উপরে পূর্ণমাত্রা রয়েছে। তাই আমাদের পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? 6টি। হ্যাঁ, আমি 4টা বলছি ভুল, কিন্তু গুনছি ঠিকই। তো এখানে দেখেন আমাদের 6টা বর্ণের উপরে কি রয়েছে? পূর্ণমাত্রা রয়েছে। তো এখানে পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টি। তেমনিভাবে অর্ধমাত্রা স্বরবর্ণ, এই যে আমাদের রি, এই ঋণ করে একটি মাত্রা, অর্ধেক মাত্রাই শুধু ধার পেয়েছে, তাই এটাকে এই একটি মাত্র বর্ণ কি? অর্ধমাত্রার বর্ণ। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? একটি, এই রি। এবং মাত্রাহীন যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে বাকি 4টি মাত্রাহীন। এই বিষয়টা তো আমরা সবাই জানি। আমরা এই উচ্চারণগতটা পড়ার আগে একটু গঠনগতটা পড়ে আসবো। তো গঠনগত স্বরধ্বনি একে দুই ভাগে ভাগ করা হয়, আবার গঠনগত স্বরবর্ণকেও দুই ভাগে ভাগ করা হয়। একটু দেখবেন, গঠনগত স্বরধ্বনিও দুই প্রকার, গঠনগত স্বরবর্ণও দুই প্রকার। দুই প্রকার কি কি? গঠনগত স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, মৌলিক এবং যৌগিক স্বরধ্বনি। আবার হচ্ছে কি যে বর্ণও দুই প্রকার, একটি মৌলিক স্বরবর্ণ, একটি যৌগিক স্বরবর্ণ। তো এখানে আমাদের মনে রাখবেন মৌলিক স্বরধ্বনি, এটা আমাদের বারংবার পরবর্তী যখন আমরা উচ্চারণ করব, বানান করবো, এগুলো কাজে দিবে। তো এখানে আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি ভাই কয়টি বলছি? 7টি বলছি। মৌলিক স্বরধ্বনি, ওকে। তো এখানে মৌলিক স্বরধ্বনি 7টি। এই 7টি আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আপনি কিভাবে এটা মনে রাখবেন? তো এখানে দেখেন মৌলিক স্বরধ্বনির যে 7টি বিষয় আছে, সেই 7টি বিষয়টা এখানে একটু লক্ষ্য করবেন। 7টি বিষয় হচ্ছে মৌলিক স্বরধ্বনি আপনি মনে রাখবেন কিভাবে? আপনি মনে রাখবেন প্রথম জোরের 2টা এবং প্রত্যেক জোরের প্রথমটা। বুঝতে পারেন নাই? প্রথম জোরের 2টা এবং প্রত্যেক জোরের প্রথমটা। আপনি কি দেখেন কিভাবে? দেখেন এই যে অ আর আ আছে না, এক জোর, হ্রস্ব ই এবং দীর্ঘ ই এক জোর, হ্রস্ব দীর্ঘ এক জোর, আর রি এর কোনো জোর নাই, তাহলে সে বেজোর। তো তাকে বাদ দিয়ে দেবো এখানে আমরা মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে। আর ও আর ওই কি? এক জোর। তো এখানে আমি বলছি প্রত্যেক জোর, প্রত্যেক জোরের কোনটা বলছি? প্রথমটা। তো এখানে আমাদের বলছি প্রত্যেক জোরের কয়টি বলছি? এখানে আমাদের প্রত্যেক জোরের প্রথমটা আর প্রথম জোরের 2টা। যেমন আমাদের প্রথম জোরের 2টা কি কি আছে? আমাদের প্রথম জোরের 2টি আছে, এখানে দেখেন অ আ 2টি আছে। আমরা একটু এখানে লিখি, এই অ আ প্রথম জোরেরই কি? 2টি। তারপর হ্রস্ব ই দীর্ঘ এর কি নিব আমরা? হ্রস্ব ই। আর হ্রস্ব দীর্ঘর আমরা নিব হ্রস্ব। আর রি তো বাদ, রি হচ্ছে কি যে মৌলিক স্বর না, তো সেই কোনো জোরেরই নাই। তো তার কারণে এ ও এর নিব এ, আর ও ও এর নিব হচ্ছে কি? ও। তো এখানে আমাদের মৌলিক স্বরধ্বনি আমরা লিখছি 7টি, কিন্তু এখানে আমরা কয়টি পেয়েছি? দেখেন আমরা পেয়েছি 6টি। এখানে আমরা কয়টি পেয়েছি? 6টি পেয়েছি। এখানে আমরা পেয়েছি কয়টি? 6টি পেয়েছি। এখন এখানে যে আমরা মৌলিক স্বরধ্বনি 6টি পেয়েছি, কিন্তু আমাদের আরেকটি স্বরধ্বনি আছে, আরেকটি স্বরধ্বনি আছে। আর একটা স্বরধ্বনি কি? আপনারা যখন এইটা উচ্চারণ করেন তখন কি আপনারা বলেন এক না এক? কি বলেন? এক বলেন না এক বলেন? আচ্ছা, আপনারা এই যে এটাতে যান না, এইটাতে তো যান, মেলাতে তো যান, এখানে কি বলেন? মেলা না মেলা? কোনটা বলেন? বা এই যে আপনি তো হচ্ছে কি যে বন্যার সময় ভেলায় চড়েন, ঠিক আছে, বা বন্যার সময় না, ছোটবেলায় আমরা অনেক গ্রামে যেহেতু ছিলাম ভেলায় চড়ছি। তো তো এখানে আমাদের হচ্ছে কি যে এই যে মেলা, এক, ভেলা, এইগুলো তো বলি না, আমরা কি বলি? মেলা, এক, এক, এক বলি না, কি বলি? এক, ভেলা,
বলি না, ভেলা বলি না, কি বলি, ভেলা। তো এখানে দেখেন প্রত্যেক এর উচ্চারণ, প্রত্যেকটা এরই উচ্চারণ কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা এ বর্ণেরই উচ্চারণ হয়ে যাচ্ছে এ এর মতো, যে এ এর কোনো স্বরবর্ণের দীর্ঘ সমান রূপ নাই, কিন্তু কি রয়েছে আমাদের, এইটা উচ্চারণ আছে। তার কারণে আমরা যখন ধ্বনি পড়বো মৌলিক স্বরধ্বনি তখন পড়বো 7টা, আর 7টা মৌলিক স্বরধ্বনির মধ্যে আমরা বলছি কি অ আ প্রথম জোরের 2টাই এবং প্রত্যেক জোরের প্রথমটা, এই নিয়ে মোট 6টা। আরেকটা যেটা রয়েছে ভাই সেইটাই হচ্ছে আমাদের এই যে এ, আমাদের কি এ, যেটা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের এ। আমাদের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি এ। তো এই 7টি মূলত মৌলিক স্বরধ্বনি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মৌলিক স্বরবর্ণ হচ্ছে কয়টি আমাদের, 6টি। কারণ আমি দেখেন একটা জিনিস ভালোভাবে কিন্তু আপনাদের আমি বলছি যে আমাদের এই যে 7টা বর্ণ লিখছি, এই 7টা বর্ণের দেখেন ভাই 6টা বর্ণের রূপ আছে, 6টা বর্ণের কি রূপ আছে, আর একটা শুধু ধ্বনি। এটা শুধু ধ্বনি। কি করছি আমরা, যখন এর উচ্চারণগুলো এখানে সব এ হয়েছে, এখানে এর উচ্চারণগুলো কি হয়েছে, এ হয়েছে। তো এখানে আমাদের যে এই 7টা যে ধ্বনি রয়েছে, এই 7টা মানে 7টা ধ্বনি, কিন্তু বর্ণ রয়েছে, দৃশ্যমান রূপ রয়েছে কয়টা, 6টা। পরে দেখেন আমাদের তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি হচ্ছে, 6টি। এখন যৌগিক স্বরধ্বনি, ভাই যৌগিক স্বরধ্বনি হচ্ছে এখানে 25টি। যৌগিক স্বরধ্বনি আপনি কয়টি লিখবেন, 25টি। এখন স্যার যৌগিক স্বরধ্বনি 25টি কেন, আমাদের স্বরবর্ণই তো 11টি, তো ধ্বনি এতগুলো হয়ে গেল কেন? দেখেন আপনি একটু ভালো করে দেখেন, আপনি যখন লেখেন না লাউ, কি লেখেন, লাউ লেখেন, তারপরে কি করেন, যাও বলেন না অনেকে, যাও তুমি এখন চলে যাও, ঠিক আছে। তো তো এই যে যাও, লাউ, তারপরে হচ্ছে আমাদের থাকে না তুমি কি করো, খাও। এখন দেখেন এই বর্ণগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন প্লিজ। এই বর্ণটার মধ্যে কি কি রয়েছে আমাদের, এই বর্ণটার মধ্যে আমাদের কি কি রয়েছে, এই বর্ণটার মধ্যে রয়েছে হচ্ছে, তো এই বর্ণটার মধ্যে রয়েছে ল যোগ আ যোগ কি রস্যু রয়েছে। তো এখন দেখেন এই যে এখানে আমাদের পাশাপাশি 2টি স্বরধ্বনি রয়েছে, পাশাপাশি কয়টি স্বরধ্বনি রয়েছে, এই 2টি স্বরধ্বনি রয়েছে আও। ঠিক তেমনিভাবে এখানেও রয়েছে কি আও, এই আও, এখানেও রয়েছে এইভাবে। তো এই যে 2টি স্বরধ্বনি যেহেতু রয়েছে, যখন মনে রাখবেন কোনো শব্দের মধ্যে পাশাপাশি 2টি স্বরধ্বনি একই সাথে থাকে, তখন সেটাকে কি বলা হচ্ছে, আমাদের যৌগিক স্বরধ্বনি বলা হচ্ছে। একটা শব্দ দেখেন আপনাদের, মানে বিয়ে লেখেন, মানে বিয়ে তো মানুষ করে, আমরা লিখি, তো দেখেন বিয়ে, এই শব্দটার মধ্যে দেখেন হচ্ছে কি যে ই আর এ 2টা স্বরধ্বনি একসাথে আছে না, 2টা স্বরধ্বনি একসাথে আছে না, ই এ একসাথে আছে না, 2টা স্বরধ্বনি ই এ বসছে। তো এইগুলো এইভাবেও কিন্তু আমাদের কি হয়, যৌগিক স্বর সন্ধিস্বর হয়। এখন একটা গল্প বলি শোনেন আপনাদের, গল্পটা একটু বলি আপনাদের, আপনারা ক্লাস করছেন অনেকক্ষণ ধরে। একদিন আমি সকালে হল থেকে উঠে রমনা পার্কে গেছি, আমাদের হলের পাশেই রমনা পার্ক। তো রমনা পার্কে গিয়ে কি হয়েছে, রমনা পার্কে গিয়ে আমরা, মানে আমি সকালবেলা গেছি একটু কি করতে, খোলামেলা বাতাস খেতে, ঢাকা শহরের মধ্যে, তো ওখানে এত সুন্দর সবুজ এর একটা সমারোহ রয়েছে, সেখানে আমি গেছি। গিয়ে রমনাতে সকালবেলা দেখি, একদম অনেক সকালে গিয়ে দেখি ওখানে হচ্ছে কি, আমাদের সকালে গিয়ে আমি গিয়ে দেখি হচ্ছে ওখানে লেকের পাড়ে একজন বসে আছে। ওই দূর থেকে কি দেখলাম, আমি দেখলাম লেকের পাড়ে একজন বসে আছে। এখন লেকের পাড়ে একজন বসে আছে, এত সকালে তো লেকের পাড়ে বসে থাকবে না, আসবে হাঁটতে আসবে হয়তো, তো লেকের পাড়ে বসে আছে কেন, তা আমি ওই দূর থেকে দেখলাম কি লেকের পাড়ে একজন বসে আছে। এখন বসে আছে যে, তাকে আমার চেনা লাগলো, তাকে আমার কি লাগলো, চেনা লাগলো। এখন আমি তাকে চেনাল দেখে আমি একটু আগাই গেলাম। তো ওই যে দূরে বসে আছে, ওখান থেকে আমি কি করলাম, একটু আগে গেলাম। আগে গিয়ে দেখি ওখানে একজন না, 2জন বসে আছে, ওখানে 2জন বসে আছে। এখন 2জন বসে আছে, এখন দুইজন বসে আছে, আমি ওই দূর থেকে দেখছি কি যে 2জন বসে আছে। এখন 2জনকে আমার চেনা লাগছে। এখন 2জন কে একটু আমি বলি আপনাকে। তো 2জন চেনা লাগছে, আমার এক বন্ধু, ঠিক আছে, অনামিকা আর ইমন। অনামিকা আর ইমন বসে আছে। তো আমি অনামিকা আর ইমন এত সকালে লেকের পাড়ে বসে আছে, আমি আরেকটু কি করলাম, একটু আগে গেলাম, ওই থেকে একটু আগে গেলাম, ওরা কি করছে আমি একটু গিয়ে দেখি। তো যেই আমি আগে গেলাম, গিয়ে সকালবেলা তো ঘুম থেকে উঠে গেছি বুঝছেন, তো চোখ ডলে আরেকবার দেখলাম যে সেখানে অনামিকা আর ইমন না, ওখানে বসে আছে কে জানেন, ওখানে বসে আছে অনামিকা আর উত্তম বসে আছে। তো আমি দূর থেকে কি দেখছি, কি যে অনামিকা আর ইমন, পরে থেকে দেখছি কি অনামিকার উত্তম বসে আছে। এখন অনামিকার উত্তম বসে আছে, তারপরে আমি আর আগাইনি, আপনারা এমন কিছু দেখলে আর আগাবেন না, ওকে। তো এখন দেখেন এই যে দূর থেকে দেখে মনে হয় একজন,
দূর থেকে দেখে মনে হয় একজন, কিন্তু আসলে তারা একজন না, কয়জন ছিল? দুইজন ছিল। তো এই যে দুইজন ছিল, তো এই দুইজন আমাদের দুইটা স্বরধ্বনি রয়েছে, যে স্বরবর্ণ রয়েছে, যে বর্ণগুলোর মধ্যে দুইটি করে মৌলিক স্বরধ্বনি রয়েছে, দুইটি করে মৌলিক স্বরধ্বনি রয়েছে। সেই দুইটি কি? ওই যে দূর থেকে দেখলাম ওই, আর ও কাছে গিয়ে পাইলাম কি, ওইটা হচ্ছে কি যে ও। এই দুইটি হচ্ছে আমাদের কি, আমাদের যৌগিক স্বরধ্বনি। এখন এই যৌগিক স্বরধ্বনির যৌগিক স্বরবর্ণ যে দুইটি, এই দুইটির মধ্যে ও এর মধ্যে কি আছে? অনামিকা আর ইমন। অনামিকা আর কি আছে? ইমন আছে। আর ও এর মধ্যে কি, ও এর মধ্যে কি রয়েছে? অনামিকা আর উত্তম আছে। অনামিকা আর কি আছে? উত্তম আছে। এখন ভাই আপনারা এই যে শব্দটা লেখেন না, অনেকের আকাঙ্ক্ষিত একটা শব্দ বউ, অনেকের আকাঙ্ক্ষিত একটা শব্দ কি? বউ। এখন এই বউ এর মধ্যে দেখেন, আপনি এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে বউ শব্দটার মধ্যে দেখেন, বউ শব্দটার মধ্যে কে কে থাকে? মানে স্বামী তো থাকে, বউয়ের মধ্যে তো স্বামীরই বসবাস থাকে, আর কারো তো থাকে না। তো এখানে দেখেন কি আছে, আমাদের অ রয়েছে আর রস্যু রয়েছে। বুঝতে পারেন নাই? এই বয়ের সাথে তো একটা অযুক্ত থাকে, সমস্ত স্বরধ্বনির সাথে, এই সমস্ত ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি যুক্ত থাকে, সেটা কি? অ। তো এখানে আমাদের এই অটা রয়েছে। এখন দেখেন এই অটা যে আমাদের এই স্বরধ্বনির মধ্যে রয়েছে, এখন দেখেন তো আমাদের এখানে কি হয়েছে? অ আর রস্যু পেয়েছি না? এটা কি আমাদের যুক্তভাবে রয়েছে না? তো এখন দেখেন এখানে কি আছে? অনামিকার উত্তম আছে না? অনামিকার উত্তম রয়েছে না? এখন এইটাকে আমরা কি বলি না, এভাবেও তো বলি, ও তো বলি, এটার তো বর্ণ আছে, এটারও তো কি, এটার কি রয়েছে? বর্ণ আছে। তার কারণেই আমরা বলছি যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ বাই বলছি দুইটি। যৌগিক স্বরবর্ণ কয়টি বলছি? দুইটি। দেখো আমাদের হচ্ছে উচ্চারণগত দিক থেকে স্বরবর্ণ কয় প্রকার? উচ্চারণগত দিক থেকে আমাদের স্বরবর্ণ দুই প্রকার। উচ্চারণগত দিক থেকে স্বরবর্ণ কয় প্রকার বলছি? দুই প্রকার। এখন এই যে দুই প্রকার কেন উচ্চারণগত দিক থেকে? আর উচ্চারণগত দিকের কাজ, এই যে আমরা যখন গানের সুর তৈরি করি তখন এইগুলো হচ্ছে কি যে আমাদের, আমরা তখন এগুলো কাজে দিই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হিরো আলমের গানের সুর কিন্তু এই উচ্চারণগত স্বরধ্বনিকে মাথায় নিয়ে করে হয় না। ওকে, তো এখন দেখেন এই উচ্চারণগত স্বরধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে রস্বস্বর আর একটা হচ্ছে দীর্ঘস্বর। রস্বস্বর আর একটা কি? দীর্ঘস্বর। মনে রাখবেন আপনি রস্বস্বর চারটি। রস্বস্বর কয়টি? রস্বস্বর চারটি। এখন এই রস্বস্বর চারটি কোনটা ভাই? তো জেনে নেব আজকে এখনই। তো এই রস্বস্বর যে চারটি, এই চারটি কোন চারটি রস্বস্বর আর কোনগুলো হচ্ছে দীর্ঘস্বর? এখন রস্বস্বর চারটি মনে রাখার জন্য আমি একটা কথা বলি, একটু শোনেন প্লিজ। ওই একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন, একটা ছাড়বেন। জীবনের না ভাই, স্বরধ্বনি। ঠিক আছে? তো এখন দেখেন, তো এই যে আপনি কিভাবে মনে রাখবেন একটা ধরবেন একটা ছাড়বেন? যারা বুঝতে পারেন না আরেকবার দেখেন। এই যে আপনি কি করবেন? অ কে ধরবেন, আ কে ছেড়ে আবার কি করবেন? রস্বইকে ধরবেন। তারপরে আবার কি করবেন? রস্যুকে ধরবেন, দীর্ঘইকে ছেড়ে। তারপরে দেখেন হচ্ছে কি যে দীর্ঘকে ছেড়ে আবার রিকে ধরবেন। আবার কাকে ধরবেন? রিকে ধরবেন। একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন, একটা ছাড়বেন, একটা ধরবেন, একটা ছাড়বেন। ইসলামে ভাই চারটার বেশি জায়েজ নাই, তো আমরা চারটার বেশিও যাব না। ওকে, তো এখন দেখেন এই যে আমাদের তাহলে কি রস্বস্বর কয়টি? চারটি। এই রস্বস্বর চারটি কি কি? রস্বস্বর চারটি একটু দেখেন। রস্বস্বর চারটি হচ্ছে কি যে অ, রস্বস্বর চারটি হচ্ছে অ, ই, উ আর রি। তাহলে আপনি আরেকভাবে বলতে পারেন অ, ই, উ, রি। অ, ই, উ, রি, এই চারটি কি? রস্বস্বর। যে এই যে আমাদের দীর্ঘস্বর, তাহলে ভাই এখানে তো আপনি এখন ক্লিয়ার, বাকি সাতটি দীর্ঘস্বর, বাকি সাতটি কি? দীর্ঘস্বর, তাই তো? আচ্ছা, আনুনাসিক স্বরধ্বনি। আনুনাসিক স্বরধ্বনি কয়টি? আনুনাসিক স্বরধ্বনি কয়টি? সাতটি। এই আনুনাসিক স্বরধ্বনি হচ্ছে আমাদের সাতটি। এখন এই সাতটি আনুনাসিক স্বরধ্বনি কি কি? কোশ্চিন ভাই আপনাদের এই জায়গাতে। আনুনাসিক স্বরধ্বনি সাতটি হচ্ছে এইটা, যে এখানে এই যে মৌলিক স্বরধ্বনিগুলো পেয়েছি, এই স্বরধ্বনিগুলোর উপরে যখন চন্দ্রবিন্দু ব্যবহার হয় তখন সেটাকে আনুনাসিক বলে, তখন সেটাকে আনুনাসিক বলে। ওকে, এখন আপনি কোনোদিন চিন্তাও করেন নাই যে চন্দ্রবিন্দু বর্ণের উপরে বসে না কারের উপরে বসে? তো এখানে কিন্তু ভাই চন্দ্রবিন্দু কারের উপরে বসে, কিন্তু সব কারের উপরে বসে না। আপনি কখনো দীর্ঘইকার বা দীর্ঘকার যুক্ত বর্ণের উপরে কখনো আপনি কি চন্দ্রবিন্দু দেখেন নাই? ঐকার, ঔকার এই বর্ণগুলোর পূর্বেও কখনো আপনি কি দেখেন নাই? এই চন্দ্রবিন্দু দেখেন নাই। এখন চন্দ্রবিন্দু এই যে এইগুলোর সাথে, যেমন যদি আপনি লিখে, আমি যদি একটা শব্দ লিখি চাঁদ, আমি যদি কি করি একটা শব্দ লিখি, সেটা শব্দটা কি? চাঁদ। এখন চাঁদ শব্দটার কোথায় চন্দ্রবিন্দু বসছে? এখানে এই আ আছে বিধায় চন্দ্রবিন্দুটা এখানে বসছে। ঠিক আছে? এখন এই যে এখানে চন্দ্রবিন্দু কোন বর্ণগুলোর উপরে বসে, যদিও আমরা এটা বানানের ক্লাসে শিখাবো। এখন আপনি একটা জিনিস মনে রাখবেন, নাসিক্য ব্যঞ্জনগুলো আছে না, উই ও ননম, এই নাসিক্য ব্যঞ্জন যদি কোথাও লোপ পায় তাহলেই সেখানে চন্দ্রবিন্দু বসে। এখানে কোথায় নাসিক্য ব্যঞ্জন লোপ পেলো? বিষয়টা তো এরকম। যেমন দেখেন এই নাসিক্য ব্যঞ্জন লোপ পাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, এটা চাঁদ ছিল না, এটা কি ছিল? চন্দ্র ছিল। এটা কি ছিল? চন্দ্র ছিল। এই চন্দ্র থেকে হয়ে গেছে কি? এই ন হয়ে গেছে বাদ। চন্দ্র থেকে ন কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। এই ন বাদ হয়ে যাওয়ার কারণেই এই যে নয়ের পরিবর্তে এখানে কি বসছে? একটা চন্দ্রবিন্দু বসছে, এখানে একটা চন্দ্রবিন্দু বসছে। তো এখন দেখেন তেমনি ভাবে আরো কিছু শব্দ আছে না, বাঁকা,
বয় চন্দ্রবিন্দু আকার কয় আকার আছে না বাঁকা, এই বাঁকা শব্দটাও ভাই বাঁকা ছিল না, মানে আমরা তাকে বাঁকা বানাইছি না, সে আসলেই বাঁকা ছিল, কিন্তু আরো বাঁকা ছিল। কিভাবে? এই বাঁকা ছিল বঙ্কিম, বাঁকা ছিল কি ব ও কয় রশ্মি আর ম বঙ্কিম, বাঁকা ছিল কি বঙ্কিম। তাহলে এখান থেকে বাদ গেছে কি বলেন তো? বাদ গেছে ও ম দুইটাই বাদ গেছে। এটা দুইটা নাসিক্য ব্যঞ্জন ছিল এখানে, এই দুইটা বর্ণই বাদ গেছে। এবং গত বছর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ছিল যে বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি, বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি। তাহলে বঙ্কিম মানে যদি হয় বাঁকা, তাহলে কি হবে? সোজা। না, অপশনে সোজা ছিলই না, ওখানে ছিল রিজু। রিজু মানে কি ছিল? রিজু শব্দের অর্থ ছিল সোজা। ওকে, তো এখন তাহলে আমাদের এই যে মানে আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে, এই স্বরধ্বনিগুলোর উপর যখন চন্দ্রবিন্দু হয় তখন সেই স্বরধ্বনিগুলো কি হয়? আনুনাসিক হয়। তখন কি হয় স্বরধ্বনিগুলো? দেখেন অর্ধ স্বরধ্বনি চারটি, ই উ এ ও এ, ই উ এ ও এ, এই চারটাকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। ব্যাকরণবিদরা কেউ কেউ এই স্বরধ্বনিগুলোকে পিচ্ছিল স্বরধ্বনিও বলা হয় বলেছে, পিচ্ছিল স্বরধ্বনিও বলেছে। এখন দেখেন এই স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কি বলা হয় ভাই বলেন একটু? কার বলা হয়। তো এই যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? স্বরবর্ণ বা স্বরধ্বনি স্বরবর্ণ রয়েছে কয়টি? এ হচ্ছে কি যে, আচ্ছা আমাদের স্বরধ্বনি বানান ভুল আছে এখানে, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে? এটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, ঠিক আছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। তো এখানে দেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? যার কার নাই সে কি বেকার? না, বেকার না, হতভাগা। হতভাগা কি এই তো অর যেহেতু কার নাই, তো এ কি করছে? আরজি জানাইছে যে আমার তো কার নাই, আমি কি করব? আমি কি হেঁটে হেঁটে যাবো? তো এখন এই কে এর কার না থাকার কারণে বলছে তোকে এমন ক্ষমতা দেওয়া হলো যে ক্ষমতার কাউকে দেওয়া হলো না, তুই সমস্ত ব্যঞ্জন বর্ণের সাথেই থাকবি। তো এখন সমস্ত ব্যঞ্জন বর্ণের সাথে তাহলে কোন স্বরধ্বনিটা যুক্ত থাকে? অধ্বনিটা যুক্ত থাকে। কোন ধ্বনিটা? অধ্বনিটা।